হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ট্রন এরিস বলে সিনেমাটাকে নিয়ে, যেটা 10ই অক্টোবর থিয়েটারে রিলিজ হয়। এটা একটা হলিউডের সিনেমা এবং এটা হচ্ছে ট্রন ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর সিনেমা। যেটা ট্রনের প্রথম পার্টটা 82 মেবি 89 এরকম বেরিয়েছিল, এবং দ্বিতীয় পার্টটা বেরিয়েছিল 2010-এ, যেটা ট্রন লেগেসি। তো সেই ফিল্মটা আমি অনেক দিন আগে দেখেছি, ঠিক আছে। তারপরে এই ট্রন এরিস আসে এবং ট্রন এরিসের টিজার বা ট্রেলার আমার কাইন্ড অফ বেশ একটু ভালোই লেগেছিলো, একটু অ্যাট্রাকটিভ লেগেছিলো। তো আমি অনেকদিন পর ফাইনালি এখন এই ফিল্মটা তো সোশ্যাল মিডিয়া ওটিটিতে অ্যাভেলেবেল আছে। তো আমি এখন দেখলাম ফাইনালি ট্রন এরিস, কেমন লাগলো আমার। এবং এই ফিল্মটার ডিরেক্টর কিন্তু এবার জোসেফ কোসিনস্কি নয়, ইয়েস, জোসেফ কোসিনস্কি, যে আমাদের F1-এর মতো সিনেমা ডিরেক্ট করেছে, যে টপ গান ম্যাভরিক, যে আমাদের এই অবলিভিয়ান টম ক্রুজের, বা এখানে আমাদের এই ট্রন লেগেসি, তার ট্রন লেগেসি দিয়ে অ্যাকচুয়ালিতে ডেবিউ, মানে সে মানে তার ফিচার ফিল্ম তার ট্রন লেগেসি থেকেই তার কেরিয়ার স্টার্ট। তো ট্রন লেগেসি অনেকদিন আগে দেখেছিলাম জোসেফ কোসিনস্কিকে, তখন আমি চিনতামও না, জানতামও না। এবং জোসেফকে আমি চিনেছি হচ্ছে এরপর থেকে, টপ গান ম্যাভরিকের পর থেকে, ঠিক আছে। তারপরে আমি তার আগে আমি জানতামও না যে অবলিভিয়ন বলে সিনেমাটা টম ক্রুজের, সেটা সেই ডিরেক্ট করেছে। তো এবার এই ট্রন এরিস, এই সিনেমাটার ডিরেক্টর পাল্টে গেছে। এই সিনেমাটার ডিরেক্টরের নাম হচ্ছে জোয়াকিম রোনিং, এরকম টাইপ অফ একটা নাম। তো ট্রন এরিস ফাইনালি দেখলাম, কমপ্লিট করলাম। কেমন কি লাগলো আমার এই ফিল্মটা, সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ট্রন এরিস, এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করি, ট্রন লেগেসি যখন আমরা প্রথম ওই ওয়ার্ল্ডটার সাথে ইন্ট্রোডিউস হয়েছিলাম, যে একটা প্রোগ্রামিং, ঠিক আছে, যেটা একটা সফটওয়্যার, একটা তার মধ্যে যে প্রোগ্রাম, তার সেই জগৎটা, সেই পৃথিবীটা আমরা দেখেছিলাম, যেখানেও কিনা এরকম লড়াই হয়, ফাইট সিকোয়েন্স, এই সিকোয়েন্স। তো একটা ডিজিটাল ওয়ার্ল্ড, সেখানে সব কিছু হচ্ছে। তো ট্রনের যখন প্রথম ওয়ার্ল্ডটাকে ইন্ট্রোডিউস করানো হয়, তখন বেশ এক্সাইটিং লাগে। বাট ট্রন লেগেসি ফিল্ম হিসাবে অতটা হেভি আপ টু দ্য মার্ক আমার লাগেনি, ঠিক আছে। বাট এই ট্রন এরিস আমার তো ট্রন লেগেসির থেকে যথেষ্ট বেটার মনে হয়েছে। হ্যাঁ, গল্পটা খুবই প্রেডিক্ট করা যায়, গল্পটা খুব সহজে আপনি ধরে ফেলবেন কিছুটা এগোনোর পর থেকে। এবং এই ফিল্মে লিড চরিত্রে আছে জারেড লেটো, যাকে আপনারা ওই ফিল্মটাতে দেখেছিলেন। জারেড লেটো খুব পপুলার একজন অ্যাক্টার। ওই আমাদের নামটা ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি। সোনির একটা ফিল্ম এসেছিল না, ওতে ছিল। ফিল্মটার হাইপ ছিল ভালো, কিন্তু ফিল্মটা একদম ফালতু একটা এক্সিকিউশন হয়েছিল। তো আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি ফিল্মটা। যাই হোক, তো জারেড লেটো এতে লিড চরিত্রে আছে। তো এবার এই ফিল্মটা যেরকম বললাম, যে স্ক্রিন প্লেটা না আপনাকে একটা টাইম অফ হুক করে রাখা, আপনাকে এঙ্গেজ করে রাখা, একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করে। বাট আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই ফিল্মটায় যে জিনিসপত্রগুলো আমরা দেখছি, বা যে জিনিসপত্রটা হচ্ছে, তার মধ্যে সত্যিই কি কোথাও সেই মজাটা দিচ্ছে? মানে এখানে আমরা দেখতে পাচ্ছি চেস সিকোয়েন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইট সিকোয়েন্স, বা এখানে একটা একটা কোম্পানি সে অপর এক কোম্পানির পেছনে পড়ে আছে, সেখান থেকে সে কিছু হ্যাক করছে। এই প্রোগ্রামিং সেটাকে যেভাবে তৈরি করেছে, এবং সে কীভাবে ভেতরে ঢুকে বাকি অন্য কোম্পানিজদের ডিটেলস বা তাদের সার্ভার পুরো হ্যাক করে সব কিছু ডিটেলস জেনে নিচ্ছে। তো এইসব যে জিনিসপত্রগুলো, সেগুলো ভালো। বাট আপনার কোথাও গিয়ে না ফিল্মটা দেখার সময় এটা মনে হবে না, এই যে লড়াইটা, বা এই যে একটা কোম্পানি সে আর একটা কোম্পানির সফটওয়্যারের ভেতরে ঢুকে হ্যাক করছে, সেখানে কিছু টেনশন বিল্ড করা, বা এই যে জারেড লিটোর যে ক্যারেক্টারটা, তাকে যেভাবে এখানে বিল্ড করা হয়েছে, ঠিক আছে, তার যে একটা তার মনের মধ্যে একটা ইমোশন হালকা জাগছে, ঠিক আছে, একটা টাইমের পর। তো সে এবার চেঞ্জ হচ্ছে। তো এইসব জিনিসপত্রগুলো একটা টাইমের পর খুব প্রেডিক্টেবল হয়ে যায়, এবং এই জিনিসপত্রগুলো দেখার পরেই আপনি খুব ইজিলি গল্পটাকে ধরে নিতে পারবেন যে এই ফিল্মটা দেখাতে কি চাইছে। এবং আমি যেটা প্রেডিক্ট করেছিলাম ঠিক সেটাই আমি পেয়েছি, যে এই জারেড লিটোর ক্যারেক্টারটা, যাকে একজন যাকে তৈরি করা হয়েছে সফটওয়্যার প্রোগ্রামের মাধ্যম দিয়ে, শুধু অন্য সফটওয়্যারে যাওয়া, তাকে হ্যাক করা, বা এই যে একটা ফিউচারিস্টিক একটা রোবট কাইন্ড অফ তৈরি করা, ঠিক আছে, একটা এআই যেটা খুব অ্যাডভান্সড, যেটা মানে কি বলবো, মিলিটারিতে থাকলে খুব, মানে একটা দেশ খুব পাওয়ারফুল হয়ে যাবে। তো এবার এই যে কোম্পানিটা যেটা এই জারেড লেটোকে তৈরি করেছে, ট্রন এরিসের যে ক্যারেক্টারটা, তো এবার 29 মিনিটের বেশি টিকতে পারে না, থাকতে পারে না, সে অটোমেটিক ধ্বংস হয়ে যায়। তো এবার একটা পার্মানেন্ট কোড আছে, সেই কোডটাকেই আনতে পাঠাচ্ছে এই এরিসকে, যেই কোডটা আছে একটা মেয়ের কাছে, যে অপর কোম্পানির একজন কোম্পানিতে কাজ করে, এবং তার একটা পার্মানেন্ট কোড তার কাছে আছে। তো এবার এই এরিস সে তাকে খুঁজছে, এবং তাকে খুঁজে কীভাবে তার প্রতি এর সিম্প্যাথি জাগছে, এবং কীভাবে একটা টাইমের পর তার দিকে হয়ে যাচ্ছে, সেই গল্পটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা খুবই প্রেডিক্টেবল, যে কেউ খুব সহজে প্রেডিক্ট করে নেবে গল্পটা। আমি যেটা প্রেডিক্ট করেছিলাম সেটাই আমি পেয়েছি। বাট আমি যদি এখানে কথা বলি ভিজুয়াল, তো দেখুন পুরোটাই ভিএফএক্সের দ্বারা করা। তো ভিএফএক্সটা বেশ ভালো, এবং যেভাবে মানে কি বলবো, যেখানে আমরা দেখছি রিয়েল কাইন্ড অফ লোকেশানে, যেগুলো মানে পুরোটাই তো ভিএফএক্স, বাট যেগুলো মানে এই প্রোগ্রামিংয়ের ওয়ার্ল্ডে না, ডিজিটাল ওয়ার্ল্ডে না, যেটা পুরো একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি।
তো সরি রিয়েল ওয়ার্ল্ডে। তো তখন যে চেস সিকোয়েন্সগুলো যে বাইকের, তো সেই চেস সিকোয়েন্সটা মজা দেয়। বা লাস্টে যদি আপনি দেখেন একটা সেই আমাদের সুপারম্যানের যে ফিল্মটা, ওই ম্যান অফ স্টিলের যে ক্লাইম্যাক্সটা, যে একজন বড় ক্রিপ্টোনিয়াস একটা টাইটান নেমে আসবে, তো সেই রকম টাইপের একটা এখানে অ্যাপ্রোচ আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তো ক্লাইম্যাক্সটা দেখাই খুব স্ট্রং, এবং ক্লাইম্যাক্সটা পুরোটাই আমার মনে হয় যে ম্যান অফ স্টিল থেকে মানে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে, কারণ পুরো সেম টু সেম সেরকমই লাগে ক্লাইম্যাক্সটা দেখতে। এবং মানে ম্যান অফ স্টিলে খালি কিছু জিনিস সেখানে আলাদা ছিল, বাট এইখানে পুরোটাই কিন্তু যে অ্যাপ্রোচটা, সেটা দেখলে মনে হয় যে ম্যান অফ স্টিল থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিরেক্টর বানিয়েছে। এবং লাস্টের সিকোয়েন্সটা এই যে আসছে একটা জিনিস, সেখানে যে ফাইট সিকোয়েন্সটা হবে খুব ফেস অফটা খুব দারুণ হবে, সেটা কিন্তু এখানে নেই, যার কারণে এইটা আরও খুব বিরক্ত লেগে যায় যে এত কিছু হলো, এত কিছু মানে পেছনে পড়ে থাকে এই জিনিস। এবং এই ফিল্মটা না কোথাও গিয়ে আপনাকে হার্ড মনে করাবে না, মানে যে আপনি একটা ফিল্ম দেখছেন, সেখানে কিছু অ্যাকশন হচ্ছে, বা সেখানে যে টেনশনটা বিল্ড হবে, বা এখানে হিরো ভার্সেস ভিলেনের যে লড়াই, তার যে শত্রুতা, এখানে ভিলেনটাও একটা টাইমের পর সেই যেটাকে তৈরি করেছে সেটাই তাকে, মানে এখানে অ্যাকচুয়ালি তো ভিলেনটা হয়ে যাচ্ছে প্রোগ্রামটা, কারণ রোবটে যদি আপনারা দেখেন ঠিক সেরকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ এখানেও আছে। তো ভিলেনটা হয়ে যাচ্ছে রোবট, বাট সেই ভিলেনটাকে যে এতটা পাওয়ারফুল দেখিয়ে দেবো যে সে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তারপরে এই লোকটাকে আসতে হবে তাকে এ করার জন্য বা পৃথিবীকে বাঁচানোর জন্য, ঠিক আছে। তো সেই জিনিসটা যদি নিয়ে আসতো আমার মনে হয় আরও বেটার হতো। তো ট্রন এরিস যার কারণেই ফিল্মটা কোথাও গিয়ে আপনাকে পুরোপুরি কানেকশনটা দেয় না, ঠিক আছে, স্টার্টিং টু এন্ড, মানে যে জিনিসটা আপনার সামনে দেখছেন সেটা খুব ইন্টারেস্টিং, সেটা খুব অ্যাট্রাক্টিং, বাট সেটাকে যে এক্সিকিউট করবে এইভাবে, তার মাধ্যমে দিয়ে কিছু সিকোয়েন্স ডিজাইন করবে, কিছু মোমেন্টস এরকম থাকবে যেগুলো রিপিট ভ্যালু প্রচুর থাকবে, যেগুলো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। ওই একটা মোমেন্টে আছে যেটা চেস করছে প্রথমে, যেখানে আমাদের হিরোকে, অ্যাকচুয়ালি নায়িকাটা তো আমাদের হিরো, মানে সরি মানে আমাদের এতে দেখতে গেলে নায়িকাটাও হিরো এবং হিরোটাও হিরো, ঠিক আছে। তো এই নায়িকাটার পেছনে যখন যাচ্ছে, তো সেই সিকোয়েন্সটাই ভালো। বাকি এবং ক্লাইম্যাক্সে ওই দেখছেন স্পেকটাকেল ওইটাই, এছাড়া সিকোয়েন্সের কোনো ইম্প্যাক্ট এখানে পড়ছে না, সিকোয়েন্সের কোনো এফেক্ট এখানে পড়ছে না, যেটার কারণে আমার ট্রন এরিস মানে খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। বাট ট্রনের থেকে আমি এটাকে এগিয়ে রাখবো। এবং ইন টার্মস অফ যেরকম স্ক্রিন প্লে বা রাইটিংয়ের যদি কথা বলি, দেখুন রাইটিং তো অতটা ভালো নয়, রাইটিং অতটা একদমই ভালো নয়, যদি ভালো হতো তাহলে ক্যারেক্টারগুলোকে আরও ভালোভাবে ডিজাইন করে লেখা যেত, বাট সেরকম করেনি। এখানে গল্পটাকে চেঞ্জও করা যেত, খুব ইজি স্কোপ ছিল যে গল্পটাকে অন্যভাবে ঘোরানোর, বাট প্রেডিক্টেবল হলেও মানে কি বলবো, মানে সেই একটা যে থাকবে আপনার মধ্যে যে গল্পটার প্রেডিক্ট ঠিক আছে, বাট আমি যখন ভিজুয়ালি দেখছি সেখানে আমি কিছু এরকম মোমেন্টস পাবো, সেরকম এখানে কিছু আমি স্পেকটাকেল বেশ সিকোয়েন্স পাবো, যেগুলো কিনা আমি দেখে আমার বেশ ব্যাপক লাগবে। আমি গল্পটা জানা সত্ত্বেও হলেও এই যে মোমেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি, বা এখানে কিছু ফাইট সিকোয়েন্স এরকম কিছু ফেস অফ এমন হবে যেটা হার্ড, যেটা কাট টু কাট হবে, যেটাতে আমরা প্রচুর কিছু নতুন ফিচার্স দেখতে পাবো, তো সেইগুলো কিন্তু এখানে নেই, যার কারণে ট্রন এরিস কিন্তু খুব একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম রয়েছে। এখানে জ্যারেড লেটোর পারফরমেন্স খুব ওকে ওকে আমার মনে হয়েছে, এবং এই ফিল্মে কারোর পারফরমেন্স খুব একটা আপ টু দ্য মার্ক মনে হয়নি। বাট এখানে যে ভিলেনটা দেখিয়েছে তাকে প্রথম থেকে খুব স্মার্ট দেখিয়েছে, বাট সে না ডেঞ্জারাস না, মানে সে স্মার্ট, সে একটা কাইন্ড অফ থাকে একটা হ্যাকার টাইপের, আমি বলবো একটা সাইবার জগতের হ্যাকার, বাট সে কোনো একটা ভিলেন হিসাবে খুব একটা স্ট্রং না। এখানে মানে কি বলবো, না কোনো প্রপার ভিলেন আছে, না কোনো এখানে প্রপার রাইটিং আছে, না কোনো এখানে প্রপার ভিজুয়াল কিছু মুভমেন্টস আছে, না এখানে প্রপার কোনো পারফরমেন্স আছে, তো সব কিছুই খুব লিমিটেড, যার কারণে এই ফিল্মটা খুব একটা ওকে ওকে ফিল্ম হয়ে যায়। হ্যাঁ ডেফিনেটলি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সে মজা দেয়, বাট সেরকম কোনো এক্স ফ্যাক্টর ফিল্মটার মধ্যে কাজ করে না। ফিল্মটা আপনি দেখছেন হ্যাঁ চলছে এরকম একটা মনে হবে, একটা সিকোয়েন্স এরকম আসবে যেটা আপনি দেখে উড়ে যাবেন, চমকে যাবেন, সেরকম না, গল্পটা একটা টাইমের পর খুবই প্রেডিক্টেবল হয়ে যায়, এবং যার কারণে আপনি ভাববেন যে লাস্টটা হয়তো এরকম হবে, মানে সেই রকমই হয়, বাট তার মধ্যে সেই মজাটা দেয় না, যেটা আমার খুব অড লেগেছে। তো ট্রন এরিস আমার খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে। আমার মনে হয় এই ফিল্মটা জোসেফ কোসেন্সকি যদি ডিরেক্ট করতো তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। দেখুন ট্রন লেগেছে প্রথমবার দেখিয়েছিল, সেই ওয়ার্ল্ডটার সাথে আমাদের কানেকশন একটা বেশ ভালো বলছিল, বাট ফিল্ম হিসেবে অতটা আপ টু দ্য মার্ক ছিল না, বাট জগৎটা খুব সুন্দর ছিল। এবার যেহেতু সেই জগৎটাকে আমরা অলরেডি একবার দেখে নিয়েছি, তো এবার যখন দেখাচ্ছে এবার কি হবে, এবার কিছু মোমেন্টসের ওপর ধ্যান রাখা দরকার, কিছু এরকম সিকোয়েন্স থাকবে যেগুলো খুব আইকনিক হবে, কারণ জোসেফ কোসেন্সকি আমরা F1 দেখলাম, তাতে কিছু স্পেকটাকেল সিকোয়েন্স ছিল যেগুলো খুব সুন্দর, যেগুলো খুব রিয়েল লাগছিল। তো সেরকম টাইপ অফ যদি এখানে ভিজুয়ালের ওপর কাজ করে কিছু সুন্দর এরকম কিছু মোমেন্টস ডিজাইন করছে, যেগুলো মাস কাইন্ড অফ মোমেন্টস, মানে অ্যাকশন হবে, হিরো পারবে না, হিরোর সাথে অন্য একজন সাথ দেবে, বা এখানে যে ভিলেন সে যখন বুঝতে পারছে তারই সে যাকে মানিয়েছিল সেই যখন ধোকা দিচ্ছে, তো সে তখন আসবে, তো এইরকম টাইপ অফ একটা থিওরি
যদি তারা করতো তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। তো আমার খুবই ওকে লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ডেফিনেটলি স্ক্রিন প্লে আপনাকে জুড়ে রাখবে কোথাও, বাকি ফিল্মের মতো টাইম ওয়েস্ট মনে করায় না, বাট একটা টাইম অফ আপনি ভাববেন যে এইগুলো থাকলেও কি না থাকলেও কি আমাকে তো কিছু আলাদা প্রোভাইড করছে না। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। যারা ট্রন রাইডিস দেখেননি অবশ্যই গিয়ে দেখুন, অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং জেফ ব্রিজকে কিন্তু আমরা এখানে একটা ক্যামিও চরিত্রে দেখতে পেতে চলেছি। জেফ ব্রিজ হচ্ছে যে আমাদের প্রথম পার্টের যে হিরো, সে এখানে একটা কেমিও থাকবে, এবং সে যখন তার ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে তারপরে যে আমাদের হিরো যে শক্তিটা পাচ্ছে সেই শক্তিটাকেও কোথাও প্রপার ইউজ করা হয়নি আমার মনে হয়, ঠিক আছে, এবং সেটাও খুব লিমিটেড ধরে রেখেছে এরকম মনে হয়। তো সব কিছু মিলিয়ে একটা ওকে ফিল্ম। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং হ্যাঁ চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।